সুপ্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA। আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। সঙ্গে আরও আছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দুটো বিষয়ে আমরা আলোচনা করি। প্রথমে যদি যাই যে একটি জাতীয় সরকার নিয়ে আলোচনা এসছে। আপনারা বলেছেন যে জাতীয় সরকার আগামী সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোদের নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। হঠাৎ করে বিএনপি এই দাবি কেন সামনে আনলো? আমি আজকের এনটিভির যারা কলাকৌশলী দর্শক শ্রোতা, সম্মানিত দুইজন আলোচক বৃন্দ, সবাইকে রমজানুল মোবারক দিয়ে আমি জাতীয় সরকারের বিষয়টা স্পষ্ট করতে চাই আপনার মাধ্যমে। বিএনপি বলেছে বিএনপি আন্দোলন সংগ্রামে ভোটের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই সংগ্রাম এখন রাজপথে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে বিএনপি বলেছেন কোনো দলীয় সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই নির্বাচনকালীন একটা যে নামে আপনি ডাকেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার যারা আগামী নির্বাচনের ব্যবস্থা করবেন, যাদের নেতৃত্বে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হবে। না, সেটা এই নির্বাচন আমাদের কাছে ক্লিয়ার যে আপনারা একটা আমি বলি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল জিনিসই তাদের নেতৃত্ব হবে। হওয়ার পর একটি দল নির্বাচনে বিজয় লাভ করবে, সেই বিজয় যদি এদেশের জনগণ বিএনপি কে নির্বাচিত করে। বিএনপি বলেছেন এই গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সাথে সম্পৃক্ত তারা নির্বাচিত হতে পারুক কিংবা না পারুক, তাদেরকে সকলকে নিয়ে পরবর্তীতে জাতীয় সরকার হবে। এই কথাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 26শে মার্চ লন্ডনে একটি সমাবেশে স্পষ্টই বলেছেন, এখানে আর মাঝখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, নির্বাচনে এবার একটা জাতীয় সরকার হবে সকল গণতান্ত্রিক সমমনা দলকে নিয়ে। সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি বিএনপি নির্বাচিত হয়, অতীত আমরা দেখেছি বিএনপি নির্বাচিত হলে তার জোটের দল থেকে বা তার সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের দিয়ে নির্বাচন করেছে এবং তাদেরকেও মন্ত্রী অন্য সুবিধাভোগী করেছে। তো নতুন কি বললো? না, নতুন আমি আসবো, আবার আপনার কাছে আসবো, সময় দেবো। আমি মানে একটু কথা জনাব আনোয়ারের কাছে যাই। আনোয়ার, যা এই জাতীয় সরকারের এই তত্ত্ব নিয়ে বা এটার সমালোচনা আপনারা করছেন কেন? আপনারা তো যখন ক্ষমতায় আছেন সেই সুবিধাভোগীদের নিয়েই তো ক্ষমতা মানে ভাগাভাগি করে আছেন। না, আপনাকে ধন্যবাদ এনটিভির সকল দর্শককে, এবং এখানে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, সবাইকে রমজানুল মোবারক। না দেখেন, আমাদের আশিক ভাই ওনাদের জাতীয় সরকারের কনসেপ্টটা বললেন, আসলে এটা কোনো জাতীয় সরকারের কনসেপ্ট না। তবে রাজনীতি করতে গেলে অনেক সময় সমমনা দলগুলোকে নিয়ে অনেক সময় জোট করতে হয়। তার কারণে আমরা এই পূর্বেও দেখেছি 7 দল, 14 দল, সব মিলিয়ে 22 দল, আবার সর্বদলীয় ঐক্য, এই দুটো স্বৈরাচার পতন করতে গিয়ে কিন্তু আমাদের এই ধরনের অনেক জোট কিন্তু করতে হয়েছে। আর বিএনপির আসলে যেটা বলছে যে জাতীয় সরকার বা এ ধরনের কোনো কনসেপ্ট ওনাদের
রাজনৈতিক জীবনে কখনো ঘটেছে বলে আমার জানা নাই, কারণ আমিও মোটামুটি প্রায় 40 বছর রাজনীতির সাথে জড়িত। না সেটা ঠিক আছে, তো কিন্তু ওনাদের কখনো বিএনপি যদি জাতীয় সরকার না, গঠন এই করে কিছু ধরনের করে, তাদের ভিতরে আপনাদের কখনো আপত্তিটা আসে কেন? না না, জাতীয় সরকার ওরা করবে কিভাবে? এটা কোনো ক্রাইসিস মুভমেন্টে অনেক সময় হয় যে আমরা এখন সবাই এককভাবে নির্বাচিত হয়েছে, হয়তো সবাই মিলে ক্রাইসিসে একটা জাতীয় সরকার গঠন করে দেশটাকে আমরা বাঁচাবো, সেরকম কোনো সিচুয়েশনও নাই এবং এরকম সিচুয়েশন আসবে বলে মনেও হয় না। না, বিএনপি তো বলছে তার কারণ বিএনপি ভোটের একটা অধিকার বড় নাই। দল, এটা সত্য, কিন্তু তাদের না আছে আদর্শ, না আছে নেতৃত্ব। কিছু সমর্থক আছে, আবার কিছু আওয়ামী লীগের ব্যর্থতার কারণে কিছু যারা হয়তো আওয়ামী লীগকে অপছন্দ করছে, আদর্শগত কারণে না, কোনো হয়তো অ্যাক্টিভিটিস দেখে অপছন্দ করছে, তারা অনেক সময় হয়তো একটা প্রতিদ্বন্দ্বী দল চাই, সমর্থন করে, এই টাইপের কিছু ঠিক বিএনপি আছে, আছে। কিন্তু আপনারা জাতীয় সরকার গড়ার কথা বললে আপনারা বিরোধিতা কেন? না না, আমরা বিরোধিতা করছি কই? আমরা জাতীয় সমালোচনা সরকার করছেন। গঠন করার বিরোধিতা করছি না, মানে এইটা না, এই আপনার কনসেপ্টটা দল ওরা কেন সমালোচনা বলছে করছে। আমি জানি না, মানে এইটার কোনো সিচুয়েশনও আসেনি, কোনো কিছুই আসেনি জাতীয় সরকার করা। ওই যেটা আপনি বললেন যে শরিকগুলাকে, যেমন এর আগে ওনারা জামাতে ইসলামের ৭১-এর পরাজিত শক্তি, ৭১-এর ২ জন একদম রাজাকার আলবদরকে ক্ষমতার ভাগ দিয়ে আমাদের জাতীয় পতাকা দিয়েছিল, এরকম টাইপের হইতে পারে যে এই সব মানে স্বাধীনতা বিরোধী এই সব লোকজনকে নিয়ে জোট করে যদি আমরা ক্ষমতায় আসি, এখানে তাহলে তাদেরকে বোঝার একটু ভুল না আছে। না, তাদেরকে তাহলে বোঝার একটু ভুল আছে, আনোয়ার মানে সাহেবের। সুযোগ দিবে, না, আপনাদের এরকম বোঝার ভুল টাইপের আছে। হয়তো বা হইতে পারে। বিএনপি নির্বাচিত হলে বিএনপি এই বর্তমান ভোটের অধিকার গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দিনের ভোট না, রাত্রে ভোটার বসে অধিকার সেটার নাই কে প্রতিবাদে বলেছে? আপনি যারা ইলেকশনে আসলে না দীর্ঘদিন বুঝবেন ভোটার অধিকার আছে আন্দোলন কিনা। সংগ্রামে মাঠে রয়েছে, আপনি তো- তাদেরকে নিয়ে এই সমমনা দলদের নিয়ে একটি জাতীয় সরকার হবে। হ্যাঁ, আশিক ভাই, সেটা নিয়ে তো আপনাদের আপনাদের সমমনা দল তো সেটা নিয়ে তো জামাত আপনাদের ইসলামী, গাঁটো আর দেওয়া কারা? হওয়ার কথা না। এটা আমরা জনগণের সামনে, আমরা এদেশের জাতির না, সামনে আমি আমরা যেটা একটা বলছিলাম, সেই আশিক ভাই concept বলতে ছেড়ে চাই। দিয়েছি। আসবো আশিক ভাই আপনার কাছে একটু- আসবে, আমি শুধু ফিনিশিং এটাই বলি যে বিএনপির ওরা কোনো গণতান্ত্রিক ভাষাও বুঝে না, ওদের জন্মটাও কখনো গণতান্ত্রিক হয় নাই, ওরা জীবনে গণতন্ত্রের জন্য কোনো আন্দোলন করে নাই, কোনো সংগ্রাম করে নাই, এমনকি আসবো। তাদের আমরা প্রতিষ্ঠাতা বাকশাল করছিলাম। জিয়াউর রহমান জি আসবো আপনার এদেশের কাছে, মাটি মানুষের জন্য জি। কোনদিন যে আধাবেলা না খেয়ে আপনি- থেকেছে এরও কিন্তু নজির নাই। আমি আসবো যখন আপনার কাছে, বঙ্গবন্ধু একটু শুনে আসি, বাংলাদেশ একটু- প্রতিষ্ঠা করার জন্য সারা দেশব্যাপী ঘুরে বেড়াতো, এই- তখন এই উনি পার্টে- পাকিস্তানি সরকারের বেতন নিয়ে লেফট রাইট করতো। জি আসবো আপনার অতএব কাছে, তাদের কাছে আসবো। জাতীয় সরকার, গণতন্ত্র এইসব কোনো মিনিং জি, একটু। তাদের কাছ থেকে আশা করা যায় না বা জি, বলাও যায় না। জনাব ওবায়দুর রহমান জন্য আপনার দল তো আমরা দেখেছি গত টার্মে আওয়ামী লীগের সরকারের ক্ষমতার সাথে আপনারা ছিলেন এক ধরনের ভাগাভাগি করে। বর্তমান অবস্থাটা কি? এই যে জাতীয় সরকারের যে কনসেপ্ট বিএনপি দিয়েছে, আপনারা কি বলছেন? ধন্যবাদ ফখরুল আলম কাঞ্চন এবং বিজ্ঞ আলোচক, এনটিভির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। একটা চমৎকার প্রশ্ন আপনি নিয়ে এসছেন। তো বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের যে প্রস্তাবনাটা এসেছে এটা ওনাদের কাছ থেকে নতুন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জাতীয় সরকারের প্রস্তাব নতুন না। আপনি জানেন যে আমি যেই দল করি জাসদ, এই দল 1972 সালের 31 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠার আগে থেকেই মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময় একটা বিপ্লবী জাতীয় সরকারের প্রস্তাবনা ছিল তৎকালীন ছাত্র সমাজের পক্ষ থেকে, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুজিব বাহিনীর যারা নেতা, যারা নিউক্লিয়াস এবং 69-এর গণ অভ্যুত্থানের মুখপত্র ছিলেন, তারাই কিন্তু বঙ্গবন্ধুর কাছে একটা জাতীয় সরকার প্রস্তাব দিয়েছিলেন, যেটা ছিল 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অস্থায়ী সরকার এবং অস্থায়ী সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদেরকে নিয়ে দেশটা গঠন কিভাবে করা যায়, পুনর্গঠন করা যায়। ন্যাশন ডিমান্ড ছিল সেই সময়, এটা ছিল জাতীয় একটা হ্যাঁ, জাতীয় national সরকারের demand। একটা জাতীয় দাবি ছিল, কিন্তু সেটা তখনকার আওয়ামী লীগ করে নাই। সরকার প্রধান সেটা করেননি, বরং এটা দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এরপরেও বহুবার এই জাতীয় সরকারের প্রস্তাবনা এসছে, 75-এর পরেও এসছে, এরশাদ পতনের পরও এসছে। আপনি জানেন যে এরশাদ পতনের আগে 3 জোট, 8 দল 7 দল 5 দল একটা রূপরেখা দিয়েছিল কিসের ভিত্তিতে দেশটা চলবে, সেটাও কিন্তু একটা জাতীয় সরকারের মডেলের মতোই।
তো এখন প্রশ্ন হচ্ছে বিএনপির জাতীয় সরকার আর পূর্ববর্তী যেই বক্তব্যগুলো এসছে জাতীয় সরকার এক নয়। একটু আগে মাসুক সাহেব বললেন যে বিএনপির সাথে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবে। তো এটা তো পরিষ্কার যে বিএনপির সাথে আন্দোলন করছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিও আছে, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ সংগঠিত করছে তারাও আছে, এবং বিভিন্ন পন্থী লোকজন সেখানে আছে। তো তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার হলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তো দেশে বেশি, আজকের 14 দল বা মহাজোট তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে কি ওই জোটে রাখবেন ওনারা, ওই সরকারে রাখবেন? তাহলে সেইটার পলিমিক্সটা কোথায় সোসাইটিতে? এটা তো পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে গত 50 বছরে মুক্তিযুদ্ধের শিবির একটা, মুক্তিযুদ্ধের বিপক্ষ শিবির একটা। সুতরাং এইটাকে মিলিয়ে যদি জাতীয় সরকারের প্রস্তাবনারা দিয়ে থাকে তাহলে সেটা বুঝতে হবে জলঘোলা করছেন ওনারা, তাই না? আর এর আগে 2014 সালেও নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনকালীন সময় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি, আপনারা কোন কোন মন্ত্রণালয় নেবেন আসেন। ওনারা কিন্তু তখন আসেন নাই, না এসে ওনারা নির্বাচন বর্জন করেছিলেন, নির্বাচন মানে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। সেই নির্বাচনটা কিন্তু ওটা এক পেশে করে ফেলেছিলেন তাদের সিদ্ধান্তের কারণে। আজকে যে ভোটের অধিকারের কথা ওনারা বলছেন, 19 সালে নির্বাচনের আগে একই কথা বলছেন, 23 সালে নির্বাচনের আগে একই কথা বলছেন, কিন্তু ভোট আসলে ওনারা সত্যিকারের ভোটে অংশগ্রহণ করবেন কিনা এই নিশ্চয়তা লন্ডন থেকেও পায়নি, বাংলাদেশেও নেই। খন্দকার মাসুকুর রহমান, জাতীয় সরকার নিয়ে আপনি কথা বলবেন, আপনার সে সুযোগ আছে, কিন্তু তার সাথে আমি ছোট্ট একটু সংযোজন দিয়ে দেই আপনার কাছে। সেটা হচ্ছে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে 2014-18 সালের মতো নির্বাচনের আগে বিরোধী দলকে নির্মূল করার জন্য যে গায়েবী মামলা দেওয়া হয়েছিল তা আবার 2023 সালের নির্বাচনকে সামনে রেখে মানে করা হচ্ছে। তারা একটা সেল গঠন করেছে বলে মির্জা ফখরুল অভিযোগ করেছেন। হঠাৎ করে এই সময় কেন এই মানে কথাটা আপনার সামনে আনলেন? জাতীয় সরকারের বিষয়ে আলোচনা করতে গিয়ে সম্মানিত দুইজন আলোচক কিছু প্রশ্নের অবতারণা করেছেন, সে বিষয়ে আলোচনা না করলেই নয়। আমি ভাবছিলাম পুরনো বিষয় জাতির সামনে নিয়ে না আসা। আনোয়ার সাহেব বলছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। খুবই সংক্ষেপে বলবো, 1975-এ আমি বলি সকল পার্লামেন্টে 5 মিনিটে সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, সকল পত্রিকা বন্ধ করে। আমি যেতে চাই, আমি চাচ্ছিলাম না, ওটা মনে করে দিতে চাই। আমার বন্ধুবর আওয়ামী সমর্থিত নেতারা ভুলে যান 4টি সরকার সমর্থিত পত্রিকা রেখেছিলেন, সেদিনই এদেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। আর এক বন্ধু উনি বলেছেন জাতীয় সরকার 1971-এর যুদ্ধের সময় এদেশের সকল মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তখন যারা সেখানে দল মত সবাই, শুধু আওয়ামী লীগই যুদ্ধ করে নাই, তখন কাজী জাফরের নেতৃত্বে ভাসানী ন্যাব বিভিন্ন যুদ্ধ করেছিলেন। তখন একটা জাতীয় সরকারের কনসেপ্ট সামনে এসেছিলেন এবং ন্যাশন ডিমান্ড ছিল যুদ্ধের পর হয়তো শেখ মুজিবের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে। এই হলো জাতীয় সরকারের কনসেপ্ট। জাতীয় সরকার যখন যে সময় যে ক্রাইসিসে ন্যাশন ডিমান্ড অনুযায়ী জাতীয় সরকার হতে পারে, এই কনসেপ্ট নতুন কোনো বিষয় নয়। আমাদের চেয়ারম্যান বলেছেন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, স্বাভাবিক। আমরা আন্দোলন করেছি, আমরা সবাই মিলে, আজ জাসদ আওয়ামী লীগ সবাই মিলে আমরা করেছি। আবার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাতকে নিয়ে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য ভোটের অধিকারের জন্য বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, করে নাই? সে করেছে। আমরা বলি এখন 2014 সালে দেশের নির্বাচন হয় নাই, 2018 সালে পৃথিবীর কোথাও নাই দিনের ভোট রাত্রে হয়, সেখানে সেই এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে যারা ছোট হোক বড় হোক, যারা এই আন্দোলন সংগ্রামে রয়েছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় দেশে,
আর বিএনপি যদি এদেশের জনগণ ভোট দেয়, আমরা বলেছি এই সমমনা দলদের নিয়ে একটা জাতীয় সরকার হবে। কিন্তু জামাত বিএনপিকে নিয়ে করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো আপনাদের আগেরও ছিল। এই গণতান্ত্রিক আন্দোলনে যারাই থাকবে তারাই আমাদের এখন বন্ধু। এটা কোনো এখন তো আপনাদের বন্ধু হচ্ছে 20 দলীয় জনাব মানে ওয়াহিদুর রহমান চুন্নু জি বলুন। হ্যাঁ, খন্দকার মাসিকুর রহমান বললেন যাদেরকে নিয়ে ওনারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন। আমরা দেখছি এখন ওনারা আন্দোলন করতেছেন ওনাদের 20 দলীয় জোট, যেখানে জামাত কিছু ইসলামী পন্থী দল করে নাই এবং এর বাইরে ভাইকে নিয়ে তারা জোটবদ্ধ। গত নির্বাচনের আগে তারা যেই ঐক্য জোট করেছিল ডক্টর কামাল সহ এবং মাহমুদুর রহমান মান্না সহ আসম আব্দুর রব সহ, তারা এখনো তাদের আন্দোলনের এই কলিগ এরাই। তো এদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন। এর বাইরে দেশের বৃহৎ একটা রাজনৈতিক শক্তি দল গোষ্ঠী আছে, তাদেরকে সেই জাতীয় সরকারে ইনক্লুড করবেন কিনা সেটা নিয়ে পরিষ্কার বক্তব্য তাদের নাই। সেটা কোন দল বা কোন গোষ্ঠী? তাইলে ওনাদেরটা হচ্ছে ওনাদের আন্দোলন সংগ্রামের যারা সহযোগী তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন। ওনাদের আমি একটু ক্লিয়ার হই আর কাছে খন্দকার মাসুকুর রহমান, আপনাদের আন্দোলন সংগ্রামের যারা শরিক দল না আমাদের না আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই আন্দোলন সংগ্রাম করছে তাদের নিয়ে? আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমরা জাতীয় সরকার আমরা বলতে চাই না আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় সরকার যদি ওই অর্থে বলে তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই থাকবে। রাজনীতি কি আসলে আমি বলি, আপনার বলতে ভুল হতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টই বলেছেন 2014 সাল 18 সালে এই 10 বছর জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন জনগণ দেখেছে এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই ভোটের পুনরায় গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে যারা মাঠে রয়েছেন, আন্দোলন সংগ্রাম রয়েছেন, তাদের আমি একটু শেষ করে আসুক জনাব চুন্নু, একটু শেষ করুক, তারপর আমি এই প্রসঙ্গেই বলি জনাব কাঞ্চন। সেটা হচ্ছে যে বিএনপি যেই বিষয়টা মাঠে নিয়ে আসছে নির্বাচনকে সামনে রেখে, এটা আসলে তাদের প্রধান কৌশল হতে পারে, রাজনৈতিক কৌশল, কিন্তু নির্বাচন তাদের এজেন্ডা না। সেটা যদি হতো তাহলে এর আগের নির্বাচনগুলোর সময় আমরা দেখেছি না, কিন্তু গত নির্বাচনে বিএনপি তো গেল দেখলাম। হ্যাঁ গিয়েছে, কারণ নির্বাচনে সেই নির্বাচন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার শেষ পর্যন্ত থাকা ফলাফল পর্যন্ত অপেক্ষা করার মানসিকতা তাদের ছিল না। সেটা তাদের দুর্বলতা, কিন্তু বাস্তবে কি একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হয়েছে? গতবারের নির্বাচন শতভাগ ত্রুটি বিচ্যুতি মুক্ত না। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে গত 50 বছরে অনেক নির্বাচনই হয়েছে যেগুলো ত্রুটি বিচ্যুতি মুক্ত না, এবং ওনারা যে বারবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং এটার আন্দোলন করছে। একসময় আওয়ামী লীগ সহ আমরাও করেছিলাম, কিন্তু সেই সময়ের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। মানে কেন বলছেন ভিন্ন? কেন বলছেন সেই পার্থক্যটা? সেই পার্থক্যটা হচ্ছে দেশে সামরিক শাসন নেই, কোনো অস্বাভাবিক অবস্থা নেই, কোনো বিদেশি শত্রু আক্রমণ করে নাই, হ্যাঁ, এবং একটা নির্বাচিত সরকার আছে। 8 সালের যে নির্বাচন ছিল সবাই অংশগ্রহণ করেছিলাম আমরা সেই নির্বাচনে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে 14 দল এবং মহাজোট ক্ষমতাসীন হয়েছিল বিপুল আসন নিয়ে। সেই সরকারের কন্টিনিউশন তো এখনো আছে। সেই সরকারের 14 সালে নির্বাচন করেছে, 18 সালেও নির্বাচন করেছে। মানে এই ক্ষেত্রে দেখেন 14 নির্বাচন আর 18 নির্বাচনে কি কোনো পার্থক্য কি আছে? কি মৌলিক পার্থক্যের কথা যদি বলেন সেটা দাঁড়িপাল্লা দিয়ে মাপলে কিছু পার্থক্য আপনি বের করতে পারবেন, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি তো সেটা চাননি, তারা তো দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চেয়েছিলেন নির্বাচন না করে। আপনি যদি 90 দিনের মধ্যে নির্বাচন না করেন তাহলে কি দেশের সরকার থাকবে? সেটা তো সংবিধান থাকবে। সেটা তো 2014-তে, কিন্তু 18-তে কি হয়েছে? 18 সালে ওনারা একই কাজ করেছিলেন। ওনারা একটা অস্বাভাবিক সরকার আনার চেষ্টা করেছিলেন, ওনারা ঘোষণা দিয়ে ফেলছিলেন এই করবেন ওনারা নির্বাচন পরবর্তী সময়ে। ওনাদের সাথে তো একাধিকবার ডায়ালগ হয়েছে মহাজোটের সাথে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নির্বাচনে কিভাবে ওনারা থাকবেন, কিভাবে নির্বাচনটা হবে সেই কৌশল নিয়ে
ওনারা নির্বাচনের আগে ওনাদের মামলা প্রত্যাহারের কথা বলেছিলেন, ওনাদেরকে তালিকা দিতে বলা হয়েছিল, ওনারা তালিকাও দিয়েছিলেন। মামলা প্রত্যাহার কি হয়েছে? আমি আসি একটু আনোয়ার কাছে, আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনুন, আমি 1 সেকেন্ডে শেষ করি। এই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিলেই সেটা নিরপেক্ষ হবে, সেই কথা ওনারা কি দিব্যি দিয়ে বলতে পারেন? তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তো ওনারাও আঙ্গুল তুলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। জি জনাব আনোয়ার। হ্যাঁ, আপনি আসলে কোনটা জানতে চাচ্ছেন, মানে আশিক ভাইয়েরা কি চাচ্ছে? হ্যাঁ, সেটা কি আপনি জানেন? আপনিও জানেন না, বাংলাদেশের কোনো মানুষও জানে না। এবং আপনি যে নির্বাচনের কথা বলছেন, যে 18 এবং এর আগের যে নির্বাচনগুলো বলছেন, এত বড় একটা জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে পরিচালনা করার জন্য আপনারা জানেন যে ডক্টর কামাল হোসেনকে ভাড়া করে এনে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এটা কি সম্ভব একটা জাতীয় নির্বাচনের বৈতরণী পার করা একজন ধার করা নেতাকে দিয়ে? এবং সেই নেতার অ্যাক্টিভিটিজ আমরা জানি যে মিরপুরে কোনো নির্বাচনে তিনি নিজেই পাশ করতে পারে না। আপনার দল থেকে দাঁড়িয়ে পাশ করতে পারে না সেখানে, না সে সময় করছিল, নির্বাচিত হয়ে পারলেন 71-72 কি সে পাশ করতে পারে নাই? আমার জানা নেই, ক্যান্ডিডেট ছিলেন না, ক্যান্ডিডেট ছিলেন কিন্তু একবার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন সেই সময় 79-এ। হ্যাঁ, কিন্তু কথা হলো যে মানে মেইন কথাটা হলো যে অন্য দলের একজনকে ভাড়া করাই না এত বড় একটা জাতীয় নির্বাচন করা কিন্তু সম্ভব না। আমরা যখন কিছু কিছু জায়গায় যখন নির্বাচনের দায়িত্ব পাই, যখন আমরা ঘোরাঘুরি করি, বিশ্বাস করেন যে সেখানে বিএনপির ওই যে ভোটার লিস্ট যে কেটে দেওয়ার জন্য যারা চেয়ার টেবিল নিয়ে বসতে হয়, এই বিষয়ে সেই জিনিসটুকু তাদের আমরা চোখে পড়েনি। না আসবো, তার মানে তাদের ইলেকশন যে তারা সত্যিকারের জন্য যে পার্টিসিপেট করার জন্য, মানে পাস করার জন্য যে লড়াকু ভাব নিয়ে যে নির্বাচন করার কথা, বিএনপি তো সেটা করে না। সেটা বিএনপি করেনি, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কেন বলেন যে নির্বাচন সুষ্ঠু হয় না? আপনারা সুন্দর একটি নির্বাচন করতে পেরেছিলেন। আচ্ছা, আমরা তো সুষ্ঠু নির্বাচন করি তো, কিভাবে করছেন? কিন্তু কথা হলো খেলার আয়োজন করলেন, সবই করলেন, এক দল খেলছে আর এক দল খেলেন, আপনি করবেনটা কি? আপনি নারায়ণগঞ্জে দেখেন না কিভাবে পার্টিসিপেট নির্বাচন হলো, কত সুন্দর। কোন কি ওখানে কোন দেখেছেন আপনি? এটা তো স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার হোক আর যে সরকারই হোক, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল নিশ্চয়ই। যে নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়, দুই পক্ষ একদম জোরালো ভাবে পার্টিসিপেট করবে, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে বাধ্য। খন্দকার মাসুক জাতীয় সরকার নিয়ে আলোচনা যেটি বলছেন, আনোয়ার ভাই যেটি বললেন যে আপনারা আন্দোলন সংগ্রাম যাদের নিয়ে করছেন তাদের নিয়ে একটি জাতীয় সরকারের রূপরেখা দিয়েছেন, কিন্তু এটা তো আসলে সেই অর্থে সার্বিক অর্থে জাতীয় সরকার নয়। আমরা যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করছি, নট দ্যাট যারা এই 15 বছর গুম, খুন, নির্যাতন, হত্যা, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে যারা রাজপথে আন্দোলন করছে, সকল দলকে নিয়েই আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা জাতীয় সরকার করব। সরকার গঠন করব, এইটা বুঝলে জাতীয় সরকার গঠন করব, সেইটাকে জাতীয় সরকার হলো সেটা বুঝলেন কিভাবে? জাতীয় সরকার সব দলদের ক্ষমতাসীন পক্ষ, যারা ক্ষমতার বাইরে জাতীয় সরকার করতে যাচ্ছেন, এই বর্তমান দেশের অপকর্মের বাইরে যারা জাতীয় পৃথিবীতে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ভাবে আমাদেরকে ছোট করেছে, যাদের কারণে স্যাংশন এসেছে, যাদের কারণে পুলিশ বাহিনীতে র্যাবে স্যাংশন এসেছে এবং আগামী দিন আরো বড় বাহিনীর বিরুদ্ধে স্যাংশন আসতে পারে, এরা দেশকে ছোট করেছে, এই জাতিকে ছোট করেছে, খাটো করেছে। তাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে থাকবে, সকল সমমনা দলদের নিয়ে আমরা জাতীয় সরকার করব। একটু জনাব ওবায়দুর রহমান চুন্নু, একটি কথা কিন্তু এখন আলোচিত হচ্ছে, জাতীয় সরকার নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন, আর একটি কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো শ্রীলঙ্কার যে বর্তমান অর্থনৈতিক দেউলিয়ার অবস্থা হয়েছে, সেটা নিয়ে একটি কথা বলেছেন। বিভিন্ন অর্থনীতিবিদরাও আশঙ্কা প্রকাশ করছেন, যদিও ওবায়দুল কাদের এটা জোরালোভাবে মানে নাকচ করে দিয়েছেন যে শ্রীলঙ্কার মতন অবস্থা বাংলাদেশের হবে না, অর্থনৈতিক অবস্থার কথা আমি বলছি। আপনি কি কোনো শঙ্কা দেখেন? ধন্যবাদ। আমাদের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা বাংলাদেশের অবস্থা এক না,
শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা আমাদের নেই, কারণ আমাদের অর্থনৈতিকভাবে আমরা শ্রীলঙ্কার থেকে মজবুত অবস্থানে আছি। এই কথা ঠিক যে আওয়ামী লীগকে যারা পছন্দ করেন না বা শেখ হাসিনাকে পছন্দ করেন না, তারাও স্বীকার করবেন যে এই আমলে উন্নয়ন হয়েছে, দেশের কিছু সমৃদ্ধি এসেছে, আমাদের ফরেন কারেন্সির রেমিটেন্স বেড়েছে, রপ্তানি আয় বেড়েছে। এগুলো দেখেই কিন্তু দাতা সংস্থাগুলা আমাদেরকে ঋণ দিচ্ছে। আপনি যখন ঋণ পাওয়ার সক্ষমতা অর্জন করেন তখনই কিন্তু ঋণ দিতে আসছে। আজকে গোটা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, ADB বলেন, জাইকা বলেন, সবাই কিন্তু টাকা দিচ্ছে, টাকা ফেরত পাওয়ার গ্যারান্টি আছে বলেই। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের এই ঋণ পাওয়ার মর্টগেজ হচ্ছে রেমিটেন্স। একটা বড় প্রবাহ আমাদের এখানে আছে। রপ্তানি অত বেশি নেই, তাদের সাথে কিন্তু আমাদের আমদানি ব্যয় বেশি। তারপরও আমাদের রিজার্ভটা একটা নিরাপদ জায়গায় আছে, এই কারণে অনেকে মনে করেন যে আমরা বিপদে পড়ব না। কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি দেখেন শ্রীলঙ্কা অতি অল্প দিন আগেও সব সূচকই আমাদের চেয়ে কিন্তু উপরে ছিল। শিক্ষিতের হার 90%, বলেন জাতীয় আয় বলেন, সবকিছুতে তাদের পার ক্যাপিটা ছিল প্রায় $4,000, 3992 মতন, প্রায় $4,000, তাই না? তাদের জিডিপির গ্রোথও ভালো ছিল। হঠাৎ করে কেন তারা ঋণ পরিশোধে অক্ষম হয়ে গেল? হঠাৎ করে তাদের অর্থনীতি কেন ভঙ্গুর অবস্থায় চলে গেল? এটা হচ্ছে যে তাদের দুইটা মাত্র আয়ের ক্ষেত্র ছিল। একটা ছিল তাদের কিছু দেশজ প্রোডাক্ট মানে রপ্তানি করা, চায়ের মতো, পাথরের মতো এগুলো, আর তাদের ওখানে প্রচুর টুরিস্ট যেত। এই করোনাকালীন যখন তারা টুরিস্ট ব্যাকআপটা পাওয়া বন্ধ হইল, কিন্তু বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে আর বাংলাদেশের সাথে অর্থনৈতিক ভাবে অনেক মানে সাদৃশ্য আছে। আমরা প্রচুর মানে ঋণ নিয়ে আমরা উন্নয়ন করেছি প্রচুর। এখন আমাদের হয়তো রেমিটেন্স আছে, এই গত মানে করোনা কালে আমরা আশা করেছিলাম হয়তো কমে যাবে, কিন্তু অনেক বেড়েছে। এই কারণে রেমিটেন্স বেড়েছে, রিজার্ভ বেড়েছে। এটার কারণ হচ্ছে করোনা কালে আমরা আমদানি কম করেছি, হ্যাঁ, সেই কারণে রিজার্ভটা বেড়েছে। পৃথিবীতে তাই হয়েছে। আমাদের কথা আমি যেটা মনে করি সেটা যে আপনি দেখবেন যে সমস্ত দেশ একটা বা দুইটা ক্ষেত্রের উপর নির্ভর করে অর্থনীতি দাঁড় করায়, কোনো কারণে সেখানে যদি ডিজাস্টার হয়ে যায় তাহলে কিন্তু সেই দেশ মুখ থুবড়ে পড়বে। আমি বাংলাদেশ নিয়ে সংখ্যাটা এখানেই প্রকাশ করি যে আমাদের শুধু রেমিটেন্স এবং আমাদের যে এই গার্মেন্টস, এই দুইটা খাতের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। গার্মেন্টস আমাদের হাতে যদি না থাকে, অন্য কোথাও সরে যায়, তাহলে আমাদের অর্থনীতি বিপদে পড়বে। কোনো কারণে রেমিটেন্সের প্রবাহ যদি বিঘ্নিত হয়ে যায় তাহলে আমরা কিন্তু সক্ষমতা হারাবো। কারণ আমাদের বিদেশি সংস্থাগুলোর কাছে ঋণের পরিমাণ প্রায় $70 বিলিয়ন, আর আভ্যন্তরীণ খাত থেকে ঋণ আছে প্রায় 13 লক্ষ কোটি টাকা। যদিও এটা পরিসংখ্যান ব্যুরোর কথা এবং বিভিন্ন সমীক্ষার কথা। তো এত বড় বোঝা মাথায় নিয়ে আমরা কেমনে নিশ্চিন্ত হয়ে গেলাম বাংলাদেশ কখনো বিপদে পড়তে পারে না, এই বিষয়টা আমার কাছে বোধগম্য না। আমি সবসময় আশঙ্কা বোধ করি, সেটা না হোক আমি চাই, কিন্তু আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এক বাক্যে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিলেন, আমাদের কোনোদিনই হবে না। পৃথিবীতে অনেক ধনী দেশ, আপনি ভেনিজুয়েলার কথা বলেন, লিবিয়ার কথা বলেন, আরো অনেক রাষ্ট্র ছিল এরকম, কিন্তু তারা কিন্তু তাদের একটা বা দুইটা খাতের উপর নির্ভরশীল ছিল, তারা ধসে গেছে। জি, আসবো আপনার কাছে আবার। জনাব আনোয়ার, আপনি তো অর্থনীতির ছাত্র, তারপরে যদি আমাদের একটু বলেন যে আপনি কি আশঙ্কা করেন? না, এখানে দেখেন একটা দেশের অর্থনৈতিক যে কাঠামো বা স্ট্রেংথটা, এটা অনেকগুলা বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। যেমন আমরা জিডিপি ক্যালকুলেশন করার কথা বলি বা যেটাই আমরা বলি, সবগুলো কিন্তু অনেক কিছু বিষয় কন্টেন্ট নিয়ে কিন্তু একটা জিনিস তৈরি করা হয়। এখন আমাদের এই যে এত বড় কি বলে করোনাকালীন যে অবস্থাটা গেল, আমাদের সরকার কিন্তু এটাকে অনেক ভালোভাবে শক্ত হাতে কিন্তু ট্যাকেল করছে, যেটা অন্যান্য সারা ওয়ার্ল্ডে যেভাবে অর্থনৈতিকভাবে তার ইনফ্লেশন সবকিছু যেভাবে হয়েছিল, বাংলাদেশে কিন্তু সেটা হয় নাই। আল্লাহর রহমতে আমরা অনেক, এটা সরকারের কিছু কিছু সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। কিন্তু বলা হয় এবং বাংলাদেশের যেমন বলা হয় যে যদি এই ফরেন মানে রেমিটেন্সটা আসা বন্ধ হয়ে যেত, তাহলে হয়তো বা আমাদের এই অবস্থায় দাঁড়ানো কঠিন হইতো। কারণ গার্মেন্টস তো অলরেডি বন্ধ
অবস্থা ছিল মানে করোনার 2 না, বছর? সেটা তো শুধু সব দেশেই সারা পৃথিবীতেই হয়েছে, কিন্তু বাংলাদেশেও কিন্তু কিছু সময় বাদ দিয়ে আবার কিছু সময় কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা এটা কিন্তু চালানোর চেষ্টা করেছি কিন্তু আমরা, এবং সেটা হয়েও ছিল। এবং এখন যেমন আমেরিকার বাজারে আমাদের গার্মেন্টসের প্রায় ডাবল ডিমান্ড হয়ে গেছে। এখন যেমন আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু অনেক ভালো, আমাদের রেমিটেন্সও আসছে, দেশের ভিতরেও ওরকম কিন্তু হাহাকার নেই। যুদ্ধের কারণে শুধু কিছু ইম্পোর্ট গুডসের দামটা বাড়ছে, কিন্তু মানুষের যে ক্রয় ক্ষমতা তাতে আমাদের ভিতরে একটা হাহাকার নাই। হয়তো বাজারের দাম বেশি, আবার আমাকে যদি একটু বলতে দেন, হাসান মাহমুদ বিএনপির মতো বলবো না, কিন্তু বলবো যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বাজার স্বাভাবিক আছে, এই কথাগুলো উচ্চস্বরে বলা। না, আমি বলছি কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু হাহাকার নেই। আপনি করোনাকালীন সময়ে, আমরা করোনাকালীনের যে সময়গুলো 25টি পাটকল বন্ধ হয়েছে, 10 লক্ষ শ্রমিক বন্ধ হয়েছে, গার্মেন্টস শ্রমিক ছাঁটাই হয়েছে, সেটা তো শহর থেকে প্রচুর মানুষ মাইগ্রেট হয়ে গ্রামে চলে গেছে। না, সেটা তো করোনাকালীনে গেছে, আমি বলছি এখন করোনার পরে তাদেরকে ফিরিয়ে আনা বা রিহ্যাবিলিটেট করার সরকারের উদ্যোগ আছে। এই বাজেটে কি সেরকম কোন বরাদ্দ আছে? না, থাকবে, থোক বরাদ্দ ছিল। আমরা এই বিষয়গুলো বন্টন হয় নাই ঠিক মতো। আমাকে একটু বলতে দিন, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করিনি। তো এখন মানুষের, আপনারা বলছেন ক্রয় ক্ষমতা বেড়েছে, কয় ভাগ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে? অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। আরেকটা জিনিস বললেন, বাজার নিয়ন্ত্রণ, বাজার স্বাভাবিক আছে। সরকারের অনেক দায়িত্বশীল মন্ত্রীরা বলছে সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে আমরা বাজার স্বাভাবিক রাখবো না। আর আন্তর্জাতিক বাজারে জিনিসের দাম বেড়েছে, সেই কারণে দেশের বাজার ঊর্ধ্বমুখী। আজকে এই যে কাউরান বাজার আমরা দাঁড়িয়ে আছি, কাউরান বাজার যেই তরকারিটা 10 টাকা, সেটা ডিএনসিসি গুলশান মার্কেটে কেন 40 টাকা হয়? এটা নিয়ন্ত্রণ কে করে দিবে? না, এটা হচ্ছে, আর যুদ্ধের কারণে সব জিনিসের তো প্রভাব পড়বে না। আমার লাউ, বাঁধাকপি, বেগুন সবকিছু তো যুদ্ধের কারণে বাড়ে। দেশজ পণ্যের দাম যুদ্ধের কারণে বাড়বে, এটা কোনো অজুহাত না। যুদ্ধের কারণে দেশের পণ্য বাড়ছে, এটা কেউ পরিবহন ব্যয় বেড়েছে, ঠিক আছে, আপনারা নিজেরাই জানেন। আসলে সময় একদমই না। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, সরকারের ভালো কাজগুলোকে অবশ্যই প্রশংসা করি, কিন্তু যেটুকু সমালোচনাযোগ্য সেটা আমরা সেগুলো সরকার অবশ্যই ইম্পর্টেন্সই দেয় এবং সেগুলোকে ওভারকাম করার কিন্তু চেষ্টাও করে। এবং আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম, যে এখানে নিশ্চিত থাকেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, যে স্ট্রাকচারটা তৈরি করেছে আমাদের এই সরকার গত 13 বছরে, তাতে ইনশাল্লাহ শ্রীলঙ্কার মতো আমাদের দেশ হবে না। কারণটা হলো পৃথিবীতে 50টা দেশের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু চলে একদমই নাই, একটা উন্নয়নশীল দেশের পর্যায়ে কিন্তু আমরা বাংলাদেশকে নিয়ে এসেছি, এবং আমাদের যে উৎপাদনশীলতা সেটা কিন্তু বাড়ছে। এটা কিন্তু আমার কথাই হলো এটা, যে যে কোনো দেউলিয়া দেশের মতন আমাদের অবস্থা না হোক, এটা সকলের প্রত্যাশা। জনাব খন্দকার মাশরুকুর রহমান, ওবায়দুর রহমান চুন্নু এবং জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।